আজ ৩১ জুলাই। গত বছর ঠিক এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডাক দিয়েছিল মার্চ ফর জাস্টিস। এটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে পড়েছিল এবং তারা মূলত একটি বিষয় নিয়েই সামনে এগিয়েছিল, সেটা হচ্ছে বিগত দিনগুলোতে যে সময় ছাত্র জনতার উপরে আক্রমণ হয়েছিল, হামলা হয়েছিল, মারণাস্ত্র ব্যবহার করা হয়েছিল, আমাদের তরতাজা তরুণ বেশ কয়েকজন ছাত্র, মেধাবী ছাত্র তারা নিহত হয়েছিল এবং একই সঙ্গে যারা আন্দোলন সংগ্রাম করেছে বিভিন্ন রাজপথে, যাত্রাবাড়ি, রামপুরা, মোহাম্মদপুর, মিরপুর, এই সমস্ত জায়গাতে যারা আন্দোলন সংগ্রাম করেছিল তাদের উপরে গুলি চালানো হয়েছিল এবং এই গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা। শেখ হাসিনা এই গুলি চালিয়ে তার ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই ক্ষমতা ধরে রাখতে পারেন নাই। তার কারণ দেশের জনগণ এমনভাবে ফুঁসে উঠেছিল যে বিগত দিনগুলোতে যখন বিএনপি, জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দল শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল, তখন সারা দেশের মানুষ কিন্তু নামে নাই। তখন শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরাই নেমেছিল, সমর্থকরাই নেমেছিল। কিন্তু যে মুহূর্তে সন্তান হারা মায়ের কান্না যখন আসলো, তখনই সারা দেশের মানুষ আস্তে আস্তে ফুঁসে উঠতে শুরু করলো। এখানে আর কিন্তু কোনো রাজনৈতিক নেতাকর্মীকে আলাদা করা যায়নি। তাদের উপরে গুলি চালানো হচ্ছে সেটাও বোঝানো যাচ্ছে না, এখন গুলি চালানো হচ্ছে ছাত্রদের উপরে। ছাত্র মানে ছাত্রের উপরে গুলি চালানোর অর্থই হচ্ছে অভিভাবকরা এখানে ইনভলভ হয়ে গেল। শুধু তাই না, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তারা তো শুধুমাত্র একটি কোটা সংস্কার আন্দোলন চেয়েছে। তারা চাকরিতে কোনো কোটা থাকবে না, বা থাকলেও একটা সুনির্দিষ্ট করে দিতে হবে যে কম সংখ্যক থাকবে কোটায়, আর বাকিরা থাকবে হলো মেধার ভিত্তিতে চাকরি পাবে। এইটাই ছিল তাদের দাবি। কিন্তু এই দাবির সঙ্গে কেন আশুলিয়ার শ্রমিক নামলো, রিক্সা চালক নামলো, কৃষক নামলো, এইটা সারা দেশের মানুষ যখন নামছে, হয়তো তৎকালীন সরকার প্রধান এটা বুঝতে পারেন নাই যে আন্দোলন হচ্ছে ছাত্রদের, তারা চাকরি পাবে, শ্রমিকরা তো এর সঙ্গে ইনভলভ হতে পারে না, কিন্তু তারা হয়ে গেছে, রিক্সা চালকরা হয়ে গেছে। এইটা যদি বুঝতে পারতো তাহলে তারা সেইখানেই গুলি চালানো অথবা নির্যাতন, নিপীড়ন চালানোটা বন্ধ করতে পারতো, কিন্তু করে নাই। তারা বুঝতেই পারে নাই, বাংলাদেশের মানুষের পালসটা বুঝতে পারে নাই যে ছাত্রদের আন্দোলনে কিভাবে মানুষ যুক্ত হলো। শুধুমাত্র এটা যে আমার সন্তান এখন মারা যাচ্ছে, গুলিতে মারা যাচ্ছে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে যেয়ে মারা যাচ্ছে আমার সন্তান। এই আলোকেই সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। এই ঝাঁপিয়ে পড়ার কারণেই বাংলাদেশের যে তৎকালীন সরকার, তার অবস্থান যেমন দুর্বল হওয়া শুরু হয়েছে, আর মানুষের মধ্যে আন্দোলনের স্পিরিট তখন বেড়ে গেছে। আর এই বেড়ে যাওয়ার কারণে একটি পর্যায়ে এসে শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে। এই শেখ হাসিনাকে বিদায় নেওয়ার পরেই অনেকেই হয়তো ভাবছেন যে শেখ হাসিনা হয়তো আবার ফিরে আসতে পারে, এবং এই ধরনের একটা আতঙ্ক মানুষের মধ্যে বিরাজ করছে। কিন্তু শেখ হাসিনা যে ফিরতে পারবেন না, এর অনেকগুলো কারণ আছে। এর অন্যতম কারণ, এখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে, বাংলাদেশেও তার বিচার হচ্ছে। সেই বিচার হচ্ছে তিনি একজন হুকুমদাতা হিসাবে যে মানুষকে হত্যা করা হয়েছে। বিভিন্ন সংবাদ সংস্থা, তারপরে গণমাধ্যমে পরিষ্কারভাবে দেখানো হয়েছে, তাদের তদন্তে বেরিয়ে এসেছে শেখ হাসিনার নির্দেশেই অন্তত কমপক্ষে 1400-র মতো মানুষ মারা গেছে। এটা আল জাজিরার রিপোর্ট। আর আহত হয়েছে প্রায়, গুলিবিদ্ধ হয়ে, একেবারে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে প্রায় 20,000-এর উপরে। অনেকে চোখ হারিয়েছে, 2 চোখ হারিয়েছে, এরকম আছে, অন্ধ হয়ে গেছে। এই বিষয়গুলো যখন একেবারেই স্পষ্টভাবে প্রমাণিত, এবং এখন তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্যে তারই একজন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ইতিমধ্যেই রাজসাক্ষী হওয়ার ঘোষণা দিয়েছেন, এবং তিনি এই বিগত কয়েকদিন ধরে সাক্ষী দিয়ে যাচ্ছেন। তাহলে তার বিরুদ্ধে অকাট্য প্রমাণ যখন পাওয়া যাবে এবং বিচারে রায় হয়ে যাবে, তখন তিনি দোষী সাব্যস্ত হলে পরে তিনি একজন আসামি, দণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে বিবেচিত হবেন।
অর্থাৎ তিনি যদি এখন ভারতের দিল্লিতে অবস্থান করছেন শান শওকতে, তার কোনো খাওয়া দাওয়া থাকার কোনো সমস্যা হচ্ছে না, এমন আয়েশি জীবন ছেড়ে তিনি কি বাংলাদেশে আসবেন? বাংলাদেশে আসলে তাকে প্রথমেই ঢুকতে হবে জেলখানায়। সেই জেলখানায় ঢোকার সাহস কি তার আছে? এক বিন্দুও নেই। যে কারণে তিনি কোনো অবস্থাতেই বাংলাদেশে আর ফিরবেন না। এটা হচ্ছে তার না ফেরার একটা মূল কারণ, হচ্ছে যে তার বিরুদ্ধে বিচার হয়ে যাচ্ছে, দণ্ড হয়ে যাচ্ছে, তিনি দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে যাবেন। শুধু এখানে না, এটা ধরে নিলাম বাংলাদেশের ক্ষেত্রে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যখন মামলাটা পরিচালিত হবে, তাদেরও তদন্ত রিপোর্ট এখানে জাতিসংঘ থেকে তদন্ত রিপোর্ট নিয়ে যাওয়া হয়েছে এবং তারাই এই মামলাটা করবে। আর তারা যখন মামলা করবে, তাদের মামলা আমাদের বাংলাদেশের মামলা হয়তো ৯-৬ করা যেতে পারে, কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যখন মামলাটার নিষ্পত্তি হবে, তখন কিন্তু আর শেখ হাসিনা দাঁড়াইতে পারবেন না। তিনি ওই আদালতকে ফেস করতে হবে। কেননা ফেস করার জন্য তাকে দিল্লি থেকে ডাকা হবে। যদি না যান তাহলে তার অনুপস্থিতিতে মামলা রায় হয়ে যাবে। সেই সময় তিনি আরেকটি দণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে বিবেচিত হবেন। আর শেখ হাসিনা যদি দণ্ড পেয়ে যান, তাহলে তার নেতাকর্মীরা মোরালি তারা একেবারেই দুর্বল হয়ে পড়বে। তাদের কর্মী বাহিনী আর শেখ হাসিনার পিছনে থাকতে পারবে না। আর শেখ হাসিনার পিছনে থাকতে না পারলে পরে শেখ হাসিনা নিজেও আর বাংলাদেশে আসার মতো এরকম ঝুঁকি নেবেন না। তার নেতাকর্মীরা এখন বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। তাদের কর্মসূচি, কর্মকাণ্ড সবকিছু এখন আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। বিভিন্ন সময় আমরা শুনছি যে এই কয়েকদিন আগেও এই যে জুলাই বিপ্লবের যে বর্ষপূর্তি হবে, সেখানেও তারা একটা ষড়যন্ত্র করা, অন্তর্ঘাতমূলক তৎপরতা চালাতে পারে বলে বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছিলাম। কিন্তু সেটাও কি সম্ভব হবে? তার কারণ এই নেতাকর্মীরা বা সমর্থকরা যখন বুঝবে যে তাদের নেত্রী, তাদের দলের প্রধান আর বাংলাদেশে ফিরতে পারবেন না, তখন তারা নিজেরা এখন মানে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়া, সমস্ত জায়গায় যখন তাদের ক্যামেরা ফিট করা থাকবে, সেট করা থাকবে, সেই ক্যামেরার সামনে তারা এসে মিছিল মিটিং করবে, এমন সৎ সাহস তাদের আছে বলে আমার মনে হয় না। অর্থাৎ বাংলাদেশে যে রাজনৈতিকভাবে তার পক্ষ নিয়ে এখানে কেউ আন্দোলন সংগ্রাম করবে, এটা আর এখন খুব বিবেচনায় নিয়ে আসা যায় না। অর্থাৎ যারা এখন ভাবছে যে শেখ হাসিনা হয়তো ফিরে আসবেন, আবার তার দল সংগঠিত করবেন, বা আওয়ামী লীগের এখন হয়তো ধরে নেওয়া যেতে পারে তার 1 কোটি সমর্থক হয়তো থাকতে পারে, তারা হয়তো রাস্তায় নামবে, কিন্তু এই রকম ঝুঁকি নিবে এমনটি ধারণা করা একেবারেই সমীচীন নয় বলে আমার কাছে মনে হয়েছে। অর্থাৎ শেখ হাসিনা যদি ফিরতে না পারেন, তাহলে তার সাঙ্গপাঙ্গ যারা আছে, ছাত্রলীগ বলেন, ছাত্রলীগ বা যুবলীগ কিংবা মহিলা লীগ কিংবা শ্রমিক লীগ, এরা কিন্তু আর মাঠে নামবে বলে মনে হয় না। এমন একটা পরিস্থিতিতে অনেকেই আতঙ্কিত হয়ে আছেন যে কি করা যাবে। এই যে জুলাই সনদ একটা তৈরি করার জন্য বারবার বলা হচ্ছে যে আইনি ভিত্তি দেওয়া বা বিভিন্ন দাবি তোলা হচ্ছে, এবং এই দাবি তোলার পেছনে একটাই মাত্র কারণ আমাদের কাছে যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে নির্বাচনটাকে বিলম্বিত করা। তো নির্বাচন বিলম্বিত করলে তো বাংলাদেশেরই সমস্যা দেখা দিবে। একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বাংলাদেশে বাইরের থেকে কোনো বিনিয়োগ যেমন আসবে না, বাংলাদেশে যারা নতুন করে বিনিয়োগ করতে চায় তারাও কিন্তু করতে পারবে না। কারণ একটা অস্থিতিশীল পরিস্থিতি যখন থাকে, তখন কোনো বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে চায় না। ফলে বিনিয়োগ যত পিছাবে, তত বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য ক্ষতি। আবার এই ক্ষতির পিছনে যদি দেখা যায় যে একটা অস্থিতিশীল সরকার তার ক্ষমতা আরো দীর্ঘায়িত করছে, তখন এই সমস্যাটা আরো প্রকট হবে। অর্থাৎ আমরা যে গত 1 বছরে নতুন করে কোনো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি নাই, এইটা যদি আরো বিলম্বিত হয়, তাহলে বেকারত্ব আরো বাড়বে, এবং এই শিক্ষিত বেকার সমাজ যদি আরো বাড়তে থাকে, তাহলে বাংলাদেশে তো আরো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে। এই রকম পরিস্থিতিতে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব না রেখে একটাই এখন মানুষের চিন্তা ভাবনা হওয়া উচিত, এবং সামনে সেই চিন্তাটা হবে নির্বাচন। একটা সঠিক নির্বাচন যদি হয়ে যায়, ইনক্লুসিভ নির্বাচন যদি হয়ে যায়, বাংলাদেশ আরো সুন্দরভাবে, সুন্দর গতিতে এগিয়ে যেতে পারবে। অর্থাৎ বাংলাদেশের মানুষকে এখন চিন্তা করা উচিত এক বাক্যে, যে শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরতে পারছেন না। এটা একেবারে
এখানেই দাড়ি কমা, দাড়ি মানে একেবারে দাড়ি দিয়ে দেওয়া যেতে পারে, এখানে সেমি কলন কমা কোনো কিছুর আর অবকাশ নেই। শেখ হাসিনা ফিরতে পারছেন না, এটাই ঠিক। এবং তার আর যারা মানে প্রতিনিধি হয়ে এখানে আসবে তারা কতটুকু এই দলটাকে সংগঠিত করবে সেটা হচ্ছে পরের কথা। কিন্তু শেখ হাসিনা আসতে পারছেন না, এখানেই দাড়ি দেওয়া যেতে পারে। এবং এইটা যদি হয় তাহলে বাংলাদেশে তো আর অন্য কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেওয়ার সুযোগ নেই। ফলে বাংলাদেশে এখন এই মুহূর্তে জরুরি ভিত্তিতে দরকার যেটা, সেটা হচ্ছে একটা নির্বাচন, সঠিক নির্বাচন। আর এই সঠিক নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে সেই সরকার বাংলাদেশে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে। এটাই আমার মানে মনে হয় এটাই হতে পারে এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় ঘটনা। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।